ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ, চলতি সেশন থেকে ভর্তি বন্ধ, শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার। দাবি আদায়ে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান আইন উপদেষ্টা, শিক্ষার্থীদের মারামারির ঘটনা অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক ঐক্যমত গঠনে বিএনপি ইসলামী আন্দোলনের বৈঠক, দ্রুত নির্বাচন সহ 10 বিষয়ে একমত দুই দল। এবং শ্রমিক নেতার মুক্তির দাবিতে চলছে ট্যাঙ্ক লরি ধর্মঘট, 16 জুলাই জ্বালানি তেল সরবরাহ বন্ধ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাবির অধীনে সরকারি 7 কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে। তবে চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পন্ন করবে। আজ 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বৈঠকে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো, সরকারি 7 কলেজ এখন থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে না। 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি বন্ধ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশে শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা, আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের কোর্স ঢাবি সম্পন্ন করবে। এ সময় শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এদিকে রাজধানী নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাবির প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ 6 দফা দাবি পূরণে 4 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে ইডেন কলেজের শিক্ষার্থী সুমায়া আক্তার শায়না দাবিগুলো তুলে ধরেন। আগামী 24 ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের সকল একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নের দাবিও জানানো হয়। তবে জনদুর্ভোগ বিবেচনায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। মধ্যরাতে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারামারির ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় সবকিছু করবে সরকার। এদিকে সংঘর্ষ কিংবা রাস্তা অবরোধ করে আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সব কথা বলেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। যে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন বাংলাদেশের সৃষ্টি হলো, এখন তাদের আন্দোলনে অনেক জায়গায় অশান্তি ছড়াচ্ছে। মধ্যরাতে 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এসব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন আইন উপদেষ্টা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন, ওনার মিটিংয়ে সিদ্ধান্ত আছে। আন্দোলন সামাল দিতে পুলিশের কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। কোথাও চড়া, আবার কোথাও ঢিলে ঢালা আচরণ করছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, সব পরিস্থিতি পুলিশ ধৈর্য সহকারে নিয়ন্ত্রণ করছে। সবাইকে ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য। এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। দাবি আদায়ে জনভোগান্তি সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা মোকাবেলা করেন। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন,
ঢাকা। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা সহ 10টি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আগামী 1 বছরের মধ্যে নির্বাচনের দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। চলমান রাজনৈতিক বিষয়ে ঐক্যমত্য গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই পক্ষের আলোচনা হয়েছে, যদিও সৌজন্য সাক্ষাৎ, তারপরও বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। ফ্যাসিস্ট সরকার যাতে আবার ক্ষমতায় না আসতে পারে, একই সাথে প্রশাসনে তাদের দোসররা যাতে বহাল না থাকে, এমন 10টি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন বলে জানান বিএনপি মহাসচিব। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমও বেশ কিছু বিষয়ে দুপক্ষের মতৈক্যের কথা জানিয়ে বলেন, সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার দল সবার সহযোগিতা চায়। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। এর আগে 21 জানুয়ারি বরিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বৈঠক করেছিলেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে ধর্মঘট অব্যাহত রয়েছে। শ্রমিক ইউনিয়নের ডাকে তারা এই কর্মসূচি পালন করেছে। আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল 8টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্কলরি রেখে ধর্মঘট শুরু করে। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখেন। ট্যাঙ্কলরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক মোজাহিদুল ইসলাম তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জনকে পৃথক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান, এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত সেপ্টেম্বরে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ঢাকা 19 আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে রবিবার পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই মামলার বিচার শুরুর আদেশ দেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
কথা ছিল শ্রমিক হিসেবে পাঠানো হবে মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের কোনো দেশে, অথচ ট্যুরিস্ট ভিসায় পাঠিয়ে দেওয়া হয়েছে ভিয়েতনামে। এতে স্বপ্নভঙ্গ হয় ঢাকার কামরাঙ্গীরচরের অন্তত 20টি পরিবারের। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হওয়া 5 যুবক এশিয়ান টেলিভিশনকে জানায় সেই স্বপ্নভঙ্গের কথা। চোখের জলে তুলে ধরেন অমানবিক নির্যাতনের বর্ণনা। আব্দুর রহিমের ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ শাকিল ব্যাপারী জীবনে একটু ভালো থাকার স্বপ্ন দেখেছিলেন। আশা করেছিলেন বিদেশ যাবেন। বিদেশ যেতে পারলেও 4 মাসের মাথায় দুর্বিষহ এক স্মৃতি নিয়ে ফিরতে হয়েছে দেশে। সোহাগ দালাল নামের একজন দালাল আছে, উনি আমাকে বুলগেরিয়া পাঠানোর কথা বলছিল। উনি আমাকে বুলগেরিয়া পাঠাবে বলে 1 বছর আমাকে ঘুরাইছে, ধানাই পানাই করে। ঘুরানোর পর আমার কাছ থেকে 4.5 লক্ষ টাকা নিয়ে আমাকে ভিয়েতনাম পাঠায়। কোনো কাজ বাজ দেয় নাই, আমার ঘুরাইছে, ওইখানে মারধর করছে। তারপর আমার বাংলাদেশে 2 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে আসতে হয়েছে। দালালের খপ্পরে পড়ে এখন সহায় সম্বল হারিয়ে নিঃস্ব তার পরিবার। 9 লাখ টাকা জমা দিয়েছে অনেক কষ্ট করে, দেওয়ার ছেলের 4 লাখ টাকা তো আমি অনেক কষ্ট করে গেছি। আমার মনে করেন সুদে লাভে আমার মনে করেন আমি চলতেই কষ্ট হয়ে যায়, আমার বুকে ভিতরে ব্যথা উঠে যায় টেনশন করতে করতে। এমন গল্প শুধু শাকিলের নয়, কামরাঙ্গীরচর এলাকার ইসলাম উদ্দিন, অনিল ব্যাপারী, আব্দুর রহমান মানিক সহ আরো অনেকের। এদের কেউ কেউ 4 থেকে 5 মাস ভিয়েতনামে থেকে ফিরেছেন দেশে, আবার কেউ কেউ টাকা দিয়েও বিদেশে যেতে পারেননি। সৌদি আরবের জন্য আমি টাকা জমা দিয়েছিলাম, আমাকে 1 বছর ঘুরায়া তারপরে আমার ভিয়েতনামে পাঠাইয়া দেয়। ভিয়েতনামে পাঠাইয়া দেওয়ার পরে ভিয়েতনামে এক দালালের কাছে আমার বিক্রি করে দেয়। সের নাম হয়েছে সিয়াম, তার বাড়ি হচ্ছে মাদারীপুরে। আমরা তো এক লোকে 3-4 জন যাওয়ার কথা ছিল, তো দেখি যে বন্ধু বান্ধব যে আটকা পড়ে গেছে, তো ওরা বলতেছে তুই আসিস না, তুই আসলে তুই এনে ফান্দে পড়ে যাবি। টোটাল 4.5 লাখ টাকা নিয়ে আমারে ঘুরাইতেছে, পরে বলছে সৌদিতে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার কথা বললে আমাদের টাকা নিয়ে গেছে, মনে করেন নিয়ে ঘুরাইতেছে। নিয়ে পরে 30 তারিখ ডেট দেওয়ার পর আবার সে দালাল বাইকে গেছে। দালালদের সাথে অনেক চক্র আছে, নেতা আছে, এলাকার নেতা পেতা সবাই আছে, তাকে কোনোভাবেই ধরা যাচ্ছে না। প্রতারক সোহাগকে টাকা দিয়ে এখন পাগল প্রায় মানিকের মা। টাকা পয়সা দিছি, আমার কষ্টের টাকা ঢেলে গেছে। আজকে আমি 2 টাকা ওষুধ খাইতে পারি না, আমি পাগল পাগল। অভিযুক্ত সোহাগ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ছোট কালীনগর এলাকার বাসিন্দা হলেও থাকেন কামরাঙ্গীরচরের বড়গ্রামে। তার সেই বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, ফোনে যোগাযোগ করা হলেও মেলেনি সারা। এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন বিচারের দাবি। আমরা লাখ লাখ টাকা খরচ করে গেছি, আবার লাখ লাখ টাকা খরচ করে দেশে আছি, আমরা বিচার চাই, আমরা প্রতারিত হয়েছি। ভাগ্য পরিবর্তনের আশায় বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার যুবক যুবতী পাড়ি জমান বিদেশে। তবে তারা প্রায়ই দালালের খপ্পরে পড়ে হারান সবকিছু, নিঃস্ব হয়ে বসেন পথে। তাই বিদেশ যাওয়ার আগে খোঁজ খবর নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ সচেতন মহলের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, কামরাঙ্গীরচর, ঢাকা। এবারে সারা বাংলার খবর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই হ্রদ। পাহাড়ি সবুজে উপত্যকার স্বচ্ছ পানির আধার বিমোহিত করে সবাইকে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের মিলন মেলায় এই হ্রদ মুখরিত হয়ে ওঠে। ইকো ট্যুরিজমের জন্য দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে জলস্থলের মেলবন্ধনে গড়ে ওঠা এই পর্যটন স্পট। সরওয়ার আমিন বাবুর রিপোর্টে আরও জানাচ্ছেন আরফিস তামিমু। চট্টগ্রাম শহর থেকে পাহাড়ি আঁকাবাঁকা প্রায় 38 কিলোমিটার পথ পেরিয়ে 1 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় জনপ্রিয় পর্যটন স্পট কাপ্তাই লেক প্যারাডাইসে। পাহাড়ি এই উপত্যকা নিয়মিত মুখরিত হয়ে ওঠে পর্যটন প্রেমী ও বিভিন্ন সংগঠনের আনন্দ আয়োজনে। এরই ধারাবাহিকতায় কর্পোরেট কোম্পানিগুলো সাপ্লাই চেইন প্রফেশনালদের সুইস চট্টগ্রাম গেট টুগেদার 2025 অনুষ্ঠিত হয় এখানে। আমরা যারা সুইলসে আছি তারা বাংলাদেশের টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস সেক্টরে মূল ভূমিকা পালন করে যাচ্ছি। তো সুইলস নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন আছে, আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করতে চাই। ঢাকার গণ্ডি চড়িয়ে চট্টগ্রাম এবং বাংলাদেশের যেখানেই ইন্ডাস্ট্রি এবং ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের কাজ আছে
ইন্ডাস্ট্রি আছে সেখানেই সুইলসের কাজ চলমান। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সুইলস, ইনভেন্টারি ম্যানেজমেন্ট, ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে গুরুত্বের সহিত কাজ করে যাচ্ছে। সুইলস একটি বিশেষ প্ল্যাটফর্ম যা সাপ্লাই চেইন সংশ্লিষ্ট পেশাজীবীদের একত্রিত করে পেশাগত উন্নয়নের কাজ করে যাচ্ছে। সুইলসের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের লোক, দক্ষ লোক স্কিল ডেভেলপ করে বাংলাদেশের বাইরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে আরও চাকরির ক্ষেত্রে আরও সুবিধা দিয়ে অর্থনীতি উন্নয়ন ভূমিকা পালন করতেছে। এটি আমাদের বর্তমান সময়ের জন্য একটি সময় উপযোগী পদক্ষেপ। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সুইলস তার সদস্যদের জন্য আধুনিক প্রশিক্ষণ, কর্মশালা ও নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় প্রকৃতির মাঝে এমন আয়োজন করা হয়। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। মালয়েশিয়া অন্যান্য দেশে সিন্ডিকেট বন্ধ এবং সৌদি আরবে একক ভিসায় সত্যায়নবিহীন বহির্গমন ছাড়পত্র চালুর দাবি জানিয়েছে বাইরের সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার ও অন্তর্বর্তী সরকারের ভুল নীতি ও কিছু সিন্ডিকেটের কারণে এই সেক্টরটি ধ্বংস হয়ে যাচ্ছে। কিছু লোভী ব্যবসায়ী পুনরায় মালয়েশিয়াতে সিন্ডিকেট করে কর্মী রপ্তানি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। শেষ হয়েছে শিশুদের সবচেয়ে বড় ইভেন্ট কিডস টাইম ফেয়ার 2025 পাওয়ার্ড বাই ডেটল। বাংলাদেশ শিশু একাডেমিতে গত 24 জানুয়ারি শুরু হয় 3 দিন ব্যাপী এই মেলা। এতে পার্টনার হিসেবে কাজ করেছে ডেটল। মেলায় আগত সকল দর্শনার্থীদের হাইজিন সুরক্ষার পাশাপাশি বাচ্চাদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য ডেটল স্টলে মজার মজার গেম ও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির আয়োজন ছিল। মেলায় শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে ডেটলের পক্ষ থেকে সুন্দর ও আকর্ষণীয় উপহার দেওয়া হয়। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ, চলতি সেশন থেকে ভর্তি বন্ধ, শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার। দাবি আদায়ে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান আইন উপদেষ্টা, শিক্ষার্থীদের মারামারির ঘটনা অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক ঐক্যমত গঠনে বিএনপি ইসলামী আন্দোলনের বৈঠক, দ্রুত নির্বাচন সহ 10 বিষয়ে একমত 2 দল। এবং শ্রমিক নেতার মুক্তির দাবিতে চলছে ট্যাঙ্কুলরি ধর্মঘট, 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।